হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে 40 নম্বর ক্লাস রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইয়ের অঙ্কগুলো। তো অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে দিচ্ছি। আজকে পরিমিতির পার্ট 4, 10টা অঙ্ক আছে, অধ্যায় 19। তোমরা যাদের কাছে বই আছে প্রত্যেকে বইটা দেখে অঙ্কগুলো করতে পারো। 31 থেকে শুরু হবে আজকে, 31 থেকে 40 পর্যন্ত। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বইতে দেখতে পারো বা স্ক্রিন দেখতে পারো। দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 4:9। গোলক দুটির আয়তনের অনুপাত কত? দেখো, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা এগুলো তোমাদের আগে বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। যারা দেখোনি তারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। ভিডিও শেষে লিঙ্ক পাবে এবং ভিডিওর উপরে ডান দিকে আই বাটনে তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানেও টোটাল প্লেলিস্ট তোমাদের জন্য দেওয়া আছে। দুটি গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা মনে রাখবে হচ্ছে 4πr²। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। এবার ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে দুটো গোলক যখন একটাকে আমরা R1 রেডিয়াস ধরবো আর একটা ধরবো R2। ঠিক আছে, তারপরে আমি শর্ট নিয়মটা তোমাদের পরে বলছি, আগে অঙ্কটা করে দিই। তো R1 অ্যান্ড R2 দুটো ধরলাম, তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? 4πr1²। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? 4πr2²। দুটো গোলক যেহেতু, বড়টা ধরলাম R2 যেহেতু ক্ষেত্রফল যেটা বেশি আছে। তো এই অনুপাতটা কত বলেছে না? 4/9। সিম্পলি এটাকে ক্যালকুলেট করো, দেখো 4π ক্যান্সেল হয়ে যাবে। তার মানে R1/R2 তার হোল স্কয়ার থাকবে হচ্ছে তোমাদের 4/9কে আমরা লিখতে পারি 2/3 তার হোল স্কয়ার। অর্থাৎ R1/R2 হচ্ছে 2/3। অর্থাৎ তাদের ব্যাসার্ধের অনুপাত পেলাম 2:3। প্রশ্ন হচ্ছে এবার আয়তন অনুপাত কত? আয়তনের ফর্মুলাটা আমাদের জানতে হবে। আয়তনের ফর্মুলাটা আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। এবার দেখো, গোলকের আয়তনের ফর্মুলা যদি 4/3πr³ হয়, তাহলে একটা হবে কি? একটা R1 এর জন্য, একটা R2 এর জন্য হবে। তাহলে আমরা আয়তনের ফর্মুলা ডাইরেক্ট চলে আসি, একবারে আমরা অনুপাতে বসিয়ে দিই। তার মানে 4/3πr1³ বাই 4/3πr2³। এটা আমাদের বার করতে হবে। তো এটা যদি বার করতে হয়, ইকুয়াল টু কি দিতে পারি? 4/3π তো ক্যান্সেলই হয়ে গেল। R1/R2 তার হোল কিউব, মানে R1/R2 তার হোল কিউব। R1/R2 মানে কত? 2/3 তার হোল কিউব, মানে কত? 8/27। অর্থাৎ তাদের কি হবে? আয়তন অনুপাত 8:27, অপশন সি। সিম্পল ফর্মুলা। দেখো, এটা কিছু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে করলাম। সহজ নিয়মটা হচ্ছে, যখন ক্ষেত্রফল অনুপাত বলে দেবে, তো সেক্ষেত্রে ব্যাসার্ধ অনুপাত হয় ঠিক তাদের বর্গমূল, অর্থাৎ 2/3। আর ব্যাসার্ধ অনুপাত যদি আমরা জেনে যাই, তার আয়তন অনুপাত সবসময় হবে সেই ব্যাসার্ধের অনুপাতের কিউব। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে শর্ট ট্রিক্স। তো সিম্পলি 4π যেহেতু কেটে যায়, এই জন্য এরকম ভাবে হয়। তো তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম। ওকে, এবার চলে আসছি আমরা 32 নম্বর অঙ্ক। কি আছে 32 নম্বর অঙ্কে? যদি একটি বর্গাকার ভূমির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হয়, বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। ঠিক আছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার, তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। ডাইরেক্ট কোশ্চেন এটা। তাহলে a কত হবে? a অবশ্যই হবে 20। তাহলে এই হচ্ছে অপশন এ, 20 সেমি। 400 বর্গমূল, তাই না? এই হচ্ছে কি √400, অর্থাৎ 20 সেন্টিমিটার। 33 নম্বর কোশ্চেন। একটি বর্গাকার এবং একটি আয়তকার ভূমির পরিসীমা সমান। ওকে, বর্গাকার এবং আয়তকার দুটো ভূমি আছে, যাদের পরিসীমা সমান, অর্থাৎ সীমানাটা সমান। যদি বর্গাকার ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হয়, তো বর্গাকার যেহেতু ভূমি, দৈর্ঘ্য যা প্রস্থও তাই, দুটোই 60 সেন্টিমিটার। এবং আয়তকার ভূমির দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, কিন্তু প্রস্থ বলে দেয়নি, ক্ষেত্রফল চেয়েছে আয়তকার ভূমির। তো আয়তকার ভূমির প্রস্থটা ধরে নিতে পারো, ধরে নিলাম এক্স প্রস্থ। তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু তার স্কোয়ার। একটা বাহু তো আমরা জানি 60 সেন্টিমিটার। তার মানে এই ক্ষেত্রে আমরা কি, সরি, এটা পরিসীমা চেয়েছে, ক্ষেত্রফল চাইনি। তাহলে আমাদের ক্ষেত্রফল বার করার দরকার নেই, পরিসীমা বের করবো। বর্গাকার ভূমির পরিসীমা কি হবে? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল সীমানাটা। তো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা বর্গাকার ভূমির ক্ষেত্রে। তাহলে এই পরিসীমাটা সমান বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও। তার মানে আয়তাকার ভূমির পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ব্যাস, এখান থেকে সিম্পল ক্যালকুলেশন। 2 দিয়ে কাটলে এটা 2, অর্থাৎ 120। তার মানে 120 ইজ ইকুয়াল টু হচ্ছে 70 যোগ এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 50, দৈর্ঘ্য জানি আমরা 70। তাহলে ক্ষেত্রফল কত হবে? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 5 7 35, আর দুটো শূন্য, 3500 বর্গ সেমি, অপশন ই। এবার চলে আসবো 34 নম্বর কোশ্চেনে। দেখো 34 নম্বর কোশ্চেন কি আছে? 8 সেমি ভূমি বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল যদি একটি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমান হয়। পরিষ্কার
এক লাইনে বোঝানো জিনিসটা কি 8 সেমি ভূমি বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটা ত্রিভুজ আছে, সরি, ওকে, একটা ত্রিভুজ আছে যার ভূমি হচ্ছে 8 সেমি, ঠিক আছে, উচ্চতা এটা এইচ। ওকে, আর একটা কি বলেছে, একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 8 সেমি, তার মানে ধরো এই যে 8 সেমি বৃত্তেরই একটা ব্যাসার্ধেরই একটা বৃত্ত আছে, তার মানে কত হবে না, বৃত্তটা হবে একটা এরকম, ধরো এটাই 8 সেমি, ঠিক আছে, এটা 8 সেমি ব্যাসার্ধের বৃত্ত আছে। তো প্রশ্ন হচ্ছে বৃত্তের সঙ্গে সমান বলেছে ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা খুব সহজেই জানি, কি না, পাই আর স্কোয়ার। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এই দুটো আমাকে ইকুয়াল করতে হবে, আমি দুটো ইকুয়াল করে দিই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 8 স্কোয়ার, যেহেতু আর আমাদের বলে দেওয়া আছে অলরেডি। এখান থেকে কি করতে পারি আমরা, 2 দিয়ে, আচ্ছা একটা কাজ করো, এইচ ইজ ইকুয়াল টু লিখি আমরা, এই 8-এর সঙ্গে 8-এর স্কোয়ারটা 8 কেটে যাবে, এটা আছে 22-এর 7 পাই মানে, আর এই 2টা চলে যাবে হচ্ছে উপরে, তাই তো, পরিষ্কার দেখো দুইটা চলে যাচ্ছে উপরে, তাহলে কত হচ্ছে এটা, 22-এর 7 ইন্টু 2 ইন্টু 8। ওকে, তো 22-এর 7 অ্যাকচুয়ালি অপশন দেখো, অপশনে 22-এর 7 নেই, পাই দিয়ে অ্যান্সার আছে, ওকে খুব ভালো হলো। তো এই ক্ষেত্রে আমাদের পাইকে 22-এর 7 লেখার দরকার নেই, তাহলে ক্যালকুলেশন করতে সমস্যা হবে, পাইটা পাই থাক, তাহলে এই ক্ষেত্রে এইচ ইকুয়াল টু একবারে বেরিয়ে গেল 8 দুগুণে 16 পাই। অপশনটা খেয়াল করে দেখো, কোথাও 22-এর 7 দিয়ে করা নেই, প্রত্যেকের সাথে পাই যুক্ত করা আছে অপশনে, অর্থাৎ পাইয়ের কোনো ভ্যালু বসানোর দরকার নেই, তাহলে অপশন সি হচ্ছে শর্টকাট 16 পাই উচ্চতা চেয়েছে ত্রিভুজের। ওকে, 35 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা অনুপাত 5:12। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কু জিনিসটাকে একটু দেখিয়ে তোমাদের আগে, তোমরা জানো প্রত্যেকে, তবুও দেখিয়ে দিই কোনটা ভূমি কোনটা ব্যাসার্ধ, এগুলো তোমাদের দেখতে সুবিধা হবে। এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ওকে, ওকে, এটা হচ্ছে কেন্দ্র, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আর এটা কি বলেছে, উচ্চতা, উচ্চতা হচ্ছে এই যে উপরে টানলাম, এটা হচ্ছে উচ্চতা এইচ। ওকে, যেখানে পেলাম, আর এই পাশে এটা আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এল দিয়ে ডিনোট করা হয়, তো এটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে একটা ত্রিভুজ নিচে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এলটা হচ্ছে অতিভুজ, এইচটা হচ্ছে উচ্চতা, আরটা হচ্ছে ভূমি, যদি ত্রিভুজ মনে করি মাঝখানে। ওকে, তো এটা হচ্ছে মূল ছবিটা। এবার বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ এবং উচ্চতা অনুপাত 5:12, তাহলে উচ্চতা, সরি ব্যাসার্ধটা আগে দিয়েছে, তাহলে r:h বলে দিয়েছে 5:12, তো এটা সাধারণ অনুপাত ধরে নিই, একটা 5x আর একটা হচ্ছে 12x, এটা পেয়ে গেলাম আমরা। ওকে, ধরে নিচ্ছি, কারণ আছে, কোনো প্রবলেম হবে না, ধরে নিলেও সুবিধা হবে অঙ্কটা করতে, এই জন্য ধরে নেওয়া। তো 5x আর 12x হচ্ছে তাদের উচ্চতা এবং ব্যাসার্ধ এবং উচ্চতা। আয়তন বলেছে 314.2/7 ঘনসেমি, তার মানে আয়তনের ফর্মুলাটা আমাকে জানতে হবে। আয়তনের ফর্মুলাটা কি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হচ্ছে আয়তনের ফর্মুলা। ওকে, এটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে না, 314.2/7। এবার এখানে ভ্যালুটা আমরা বসাতে পারি, কিরকম বসাবো দেখো, 1/3 পাই মানে কত, পাই মানে হচ্ছে 22-এর 7, আর স্কোয়ার, আর মানে কত, আর মানে তো 5x, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে 5x ইন্টু 5x, আর এইচ মানে কত 12x, বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 314.2/7। এটাকে যদি তোমরা ভাঙো তাহলে কত হচ্ছে দেখো, এটা হবে হচ্ছে 2200/7, ঠিক আছে, 4×7 = 28, হ্যাঁ ঠিক আছে, 2198 প্লাস 2 2200/7। ওকে, হলো, এখান থেকে তোমরা সিম্পল এক্সটাকে বসাও, এক্স গুলো রেখে দাও, অর্থাৎ এক্স এর কিউব থেকে যাচ্ছে। ওকে, এক্স এর কিউব তাহলে কি হবে, পরিষ্কার এখান থেকে ক্যালকুলেশন করো, এটা হবে হচ্ছে 2200/7, ঠিক আছে, বাকিগুলো এক্স এর সঙ্গে যারা আছে প্রত্যেকে নিচে চলে আসবে, অর্থাৎ 5 × 5 × 12, ওকে, ইন্টু 22, 2200 আছে উপরে, আর বাকিরা চলে যাবে উপরে 3 × 7, ব্যাস হয়ে গেল, 7 7 ক্যান্সেল হয়ে গেল, এখানে 22-এর সঙ্গে 2200 কাটলে হয় 100, আর নিচে দেখো 5×5 = 25, 25 ইন্টু 12 আছে, 3-এর সঙ্গে 12 কাটলে হবে 4, তাহলে 4×5 = 100, 5 5 4 100 মিলে 100 সঙ্গে কেটে গেল, অর্থাৎ 1, তাহলে এক্স কিউব মানে যদি 1 হয় তাহলে এক্স কত হবে, এক্স মানও 1ই হবে, ব্যাস, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 1। কোশ্চেন আছে তির্যক উচ্চতা কত হবে, তির্যক উচ্চতা মানে এল এর মানটা বার করতে বলেছে, এল মানে কি, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, তাহলে আর মানে কত হবে, আর মানে তাহলে 5, এইচ মানে 12, একদম কনফার্ম, কেন কি এক্স এর ভ্যালু যেহেতু 1 বেরোলো, তাহলে তির্যক উচ্চতা কত হবে, √/r² প্লাস এইচ স্কোয়ার, কেন কি এটা হচ্ছে অতিভুজ, √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে √5² প্লাস 12² মানে কত, √25 যোগ 144 মানে √/,
169 মানে হচ্ছে 13। ওকে, তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে রিভাইন্ড করো তোমরা, আর একবার ভালো করে দেখে নাও এবং ভালো করে শুনে নাও। 36 নম্বর কোশ্চেন, যদি একটি বৃত্ত এবং অর্ধবৃত্ত উভয়েরই ব্যাসার্ধ 14 সেমি হয় তাহলে পরিসীমার অনুপাত কত হবে? দেখো, বৃত্ত এবং অর্ধবৃত্ত যখন পরিসীমার অনুপাত বলবে, এই অনুপাতটা কখনোই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে না। কেন কেন দেখাচ্ছি সেটা তোমাদের ডিটেলসে করে দেখাই। দেখো, একটা বৃত্ত একটা অর্ধবৃত্ত, ধরো দুজনের ব্যাসার্ধ সমান বলেছে, অর্থাৎ এই বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে 14। ওকে, আর একটা আছে অর্ধবৃত্ত, এরকম হচ্ছে অর্ধবৃত্ত। ওকে, যার এটাও 14, এই পাশটাও 14, ব্যাসার্ধ যেহেতু 14 মানে 14 14 28, এই পাশেও তাই, যদিও বা সেম। কিন্তু পরিসীমা যদি বার করতে হয়, প্রথমটা পরিসীমা আমরা প্রত্যেকে জানি 2πr। ওকে, দ্বিতীয়টা পরিসীমা কত? পরিসীমা মানে সীমানা। দেখো, এই টোটালটা যদি হয় 2πr, তার মানে শুধু এইটুকু কত? শুধু πr, তাই না? আর পরিসীমা যখন বলেছি এটা একটা জমি ধরো, তাহলে এই যে ব্যাসটা, এটাও তো একপাশে বেড়া দেওয়ার কাজে লাগে, এটা একটা সীমানা এই বৃত্তটার। তো এটা হচ্ছে কত? 2r, r প্লাস r 2r। ওকে, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, এটা হচ্ছে টোটাল বৃত্তের পরিসীমা। এই দুটো অনুপাত বার করতে বলেছে, তাহলে আমরা অনুপাত বার করি। 2πr বাই πr প্লাস 2r। আচ্ছা, πr প্লাস 2r কে একটা জিনিস লেখা যায়, r কমন নিলে পাই প্লাস 2, তো এটাই আমি এখানে একবারে লিখি, সুবিধা হবে। তাহলে r কমন নিলে হচ্ছে পাই প্লাস 2, আর কমন নিলাম, দেখো আর আর ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ পরিসীমার মানে ব্যাসার্ধের উপরে কিন্তু কোনো ডিপেন্ড নয়, ব্যাসার্ধ কিন্তু ক্যান্সেল হয়ে গেল এখানেই। তো পরিষ্কার পড়ে থাকলো 2π বাই পাই প্লাস 2, অর্থাৎ 2π মানে কি? 2 ইন্টু 22-এর 7 মানে হচ্ছে 44/7, আর নিচে হচ্ছে পাই প্লাস 2 মানে হচ্ছে 22-এর 7 প্লাস 2, অর্থাৎ 44/7 গুণ হচ্ছে 7 দুগুণে 14, আর 36/7 মানে হচ্ছে 7/36। উল্টে গেলে 7 7 ক্যান্সেল। তোমরা যদি এটা 11 দিয়ে, সরি, কত দিয়ে কাটা যাবে এটা? 44টা। হ্যাঁ, যদি তোমরা 4 দিয়ে কাটো তাহলে এটা হবে 11, এটা হবে হচ্ছে 9, অর্থাৎ 11/9। তাহলে অপশন হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর। 11:9 হচ্ছে তোমাদের পরিসীমার অনুপাত, বৃত্ত এবং অর্ধবৃত্তের পরিসীমার অনুপাত অলওয়েজ 11:9। কেন কি? ব্যাসার্ধের উপর নির্ভর করছে না, ব্যাসার্ধ যাই হোক না কেন, ব্যাসার্ধ অনুপাত বের করার সময় ক্যান্সেল হয়ে যায়। দুটোই ব্যাসার্ধ যদি সমান হয়, এটা মনে রাখতে হবে, দুটোই যেহেতু ব্যাসার্ধ সমান, যদি ব্যাসার্ধ সমান না হতো দুটো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে ব্যাসার্ধ কাউন্ট করতে হতো। ওকে, নেক্সট 37 নম্বর কোশ্চেন, যদি একটি ঘনকের প্রতি প্রান্তের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হয় তবে আয়তন কত বৃদ্ধি হয়? নর্মালি তোমরা আমরা করতে পারো, প্রতি ঘনকের একটা ঘনক এরকম ভাবে, প্রতিটি প্রান্ত মানে দৈর্ঘ্যও যা, প্রস্থও যা, উচ্চতাও তাই, তাই না? সেম প্রত্যেক ক্ষেত্রে। এটা হচ্ছে ঘনক, যার এই পাশে যদি এ হয়, এটাও এ, উচ্চতাটাও এ। ওকে, তো এক্ষেত্রে কি 50% যদি প্রত্যেকটা বৃদ্ধি পায় তাহলে কত আয়তন বৃদ্ধি হবে? যেহেতু তিন দিকের 50% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করতাম? ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি 50% করে বৃদ্ধি পায়, আমরা করে দিতাম +50 ইন্টু 50/100, তাহলে হয়ে যেত। কেন কি? যেহেতু ক্ষেত্রফলে দুটো বাহু বাড়তে পারে, তার বেশি নয়, যেহেতু দুবার করেছি। যেহেতু আয়তন চেয়েছে, আয়তনের বৃদ্ধি চেয়েছে, তার মানে 3বার বাড়তে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে প্রথমে আমরা 50 মানে +50 ইন্টু 50/100 এটা করবো। ফার্স্ট টাইম যেটা ক্ষেত্রফলে বৃদ্ধিটা যেভাবে বার করে সেটা করলে কত হবে? এটা হবে 100, সব প্লাসই হবে যেহেতু বৃদ্ধি বলেছে। এটা কত হবে? 25, অর্থাৎ 125% হলো। ওকে, তারপরে এই 125%কে আবার এখানে তুলবে, তুলে তার সঙ্গে বাকি যে 50 পড়ে হলো বৃদ্ধি, সেটা করতে হবে, করলে প্লাস 125 ইন্টু 50/100, এটা আমাদের করতে হবে। এখানে একটু ক্যালকুলেশনে একটু জটিলতা আসতে পারে। কি আছে? 125 ইন্টু 50 কোনো ব্যাপার না, কত? 175। কিন্তু প্রবলেমটা কোথায় হবে? এখানে কেটে গেল, 5 দিয়ে কাটলে 2, 125/2। দেখো, 175 যোগ 125/2 মানে হচ্ছে 62.1/2, তার মানে 175 যোগ 62 পূর্ণ হাফ। 175/62 করলে হয় হচ্ছে 237.1/2। একটু যদি ক্যালকুলেশন সঠিকভাবে জানো, সরলীকরণের অঙ্কগুলো যদি দেখে থাকো আমাদের করানো ভিডিওগুলো, তাহলে তোমরা এইসব ক্যালকুলেশন সহজে করতে পারবে। ওকে, লসাগু করে যোগ করার কোনো দরকার নেই। তাহলে 237.1/2%, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আয়তন বললে 3বার করতে হবে, যেটা পাবে প্রথমবার করে তার সঙ্গে পরে আবার 50% করে নিতে হবে, যেহেতু 50% করে বৃদ্ধি বলেছে। ওকে, 38 নম্বর কোশ্চেন, রম্বসের অঙ্ক। আগের দিন রম্বস তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, সবকিছু রম্বসের পুরো ধর্মগুলো কিভাবে কি হয় না হয়, বাহুর দৈর্ঘ্য, তোমাদের কর্ণর মাধ্যমে ক্ষেত্রফল বার করা। ওকে,
দেখো একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি আর 40 সেমি, একটা ছোট হয় একটা বড় হয়, তোমাদের আগেই বলেছি, ছবিটা তো একবার দেখিয়ে তোমাদেরকে। বাহু দৈর্ঘ্য কিন্তু প্রত্যেকটাই সমান রম্বসের ক্ষেত্রে, কিন্তু কর্ণ যেহেতু একটু বাঁকা টাইপের, বর্গক্ষেত্রকে বাঁকালে হয় রম্বস, তো সেই ক্ষেত্রে একটা কর্ণ হয় বড়, একটা হয় ছোট। তাহলে বড় কর্ণটা যদি 40 হয়, কর্ণ দুটো একে অপরকে 90 ডিগ্রি তো ভাগ করেই, প্লাস সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বড় কর্ণটা 20 আর 20-তে ভাগ হবে, আর ছোটটা ভাগ হবে হচ্ছে 15 আর 15-তে। ওকে, 30 যেহেতু, সেটি বাহুর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই একটা বাহুর দৈর্ঘ্য বার করলে হয়ে যাবে। পরিষ্কার, আমাদের কি জানি এই কোণটা 90 ডিগ্রি, একটা অতিভুজ বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে অতিভুজ বার করা, উচ্চতা 20 আর ভূমি হচ্ছে 15, তাহলে বাহুর দৈর্ঘ্য খুব সহজে বেরিয়ে গেল এখানে। আমরা প্রত্যেকেই জানি অতিভুজ বার করতে গেলে রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ব্যাস। 400 যোগ 225 অর্থাৎ রুট ওভার 625, মানে হচ্ছে বর্গমূল করলে হবে 25। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু হচ্ছে 25-25 করে। ওকে, ব্যাস। 39 নম্বর কোশ্চেন বলেছে যে এ একক বাহু দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো এ একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আমরা প্রত্যেকে জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কত হবে, স্কোয়ার হবে, বাহু দৈর্ঘ্য স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এখানে ত্রিভুজ লিখে দিচ্ছি আমি একবারে, সমবাহু আছে তোমরা জানো। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, যেহেতু বাহুর দৈর্ঘ্য বলেছে এ, প্রত্যেকটা বাহু এ, তো আমরা প্রত্যেকে জানি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফলের অনুপাতটা কত, মানে এ স্কোয়ার বাই √3/4 স্কোয়ার, মানে কি হবে 1/√3/4, মানে 1 ইন্টু 4/√3 উল্টে গেলে, অর্থাৎ অনুপাত হবে 4:√3। অপশন আছে 4:√3, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, 40 নম্বর কোশ্চেন কি আছে, একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। চলো অন্তর্বৃত্ত আর পরিবৃত্তটা কি আগে দেখে নেওয়া যাক। একটা বর্গক্ষেত্রের অনুপাত কত চেয়েছে, কোনো ডেটা দেওয়া নেই, প্রয়োজন নেই ডেটা। দেখো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এর অন্তর্বৃত্ত মানে বৃত্তটা বর্গক্ষেত্রের মধ্যে যাবে এবং প্রত্যেকটা বাহুকে ছুঁয়ে যাবে মাঝখানে। তো এই যে মাঝখানে যে দাগটা পেলাম, ঠিক আছে, এটাই তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ধরো বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এ, তাহলে মাঝখানে যে ব্যাসটা পেলাম বৃত্তে সেটাও এ। ওকে, তাহলে ব্যাসার্ধ কত, মানে ব্যাসার্ধ এটুকু হচ্ছে a/2, এপাশে a/2, অর্থাৎ ব্যাসার্ধ হলো a/2, যেটা ছোট বৃত্ত অন্তর্বৃত্তটা। আর এই বর্গক্ষেত্রে যদি পরিবৃত্ত আঁকি, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেকটা শীর্ষবিন্দু ছুঁয়ে যে বৃত্তটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই বর্গক্ষেত্রের কর্ণ কি হবে, চলো আমি এই ছবিটা পরিবৃত্তটা একটু বাইরে এঁকে দেখাই, তোমাদের সুবিধা হবে, আর একটা এঁকে দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে প্রত্যেকটাই এ, এবার যদি আমি এখানে একটা পরিবৃত্ত আঁকি, তাহলে পরিবৃত্তটা হবে এরকম, প্রত্যেকটা শীর্ষবিন্দু ছুঁয়ে গেল, কিন্তু বৃত্তটার ব্যাস কত হবে, ব্যাসার্ধ কিন্তু বর্গক্ষেত্রের যে কর্ণ সেইটা, ঠিক আছে, ডায়াগোনালটা হচ্ছে হবে হচ্ছে এটার ব্যাস। তো ডায়াগোনালটা ফর্মুলা, আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে বাহু √2, মানে a√2, এটা হচ্ছে টোটাল কর্ণটার দৈর্ঘ্য। তাহলে আমরা চলে আসি অন্তর্বৃত্তের ক্ষেত্রে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কি a/2, ব্যাসার্ধ a/2 পেয়েছি, তার স্কোয়ার। ওকে, আর যেটা পরিবৃত্ত তার ক্ষেত্রফল কি হবে, পাই ইন্টু আর মানে কি a√2 হচ্ছে টোটাল ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে a√2/2, তাহলে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। ব্যাস, এদের অনুপাতটা বার করলেই হয়ে যাবে। তো সিম্পলি এটা বার করে দাও, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, উপরে কত থাকবে, উপরে থাকবে হচ্ছে a²/4, আর এটা ক্যালকুলেট করলে হবে উপরে হবে 4 আর নিচে হবে হচ্ছে a² ইন্টু 2, √2 স্কোয়ার করলে হয় 2, a স্কোয়ার করলে a, তাহলে পরিষ্কার স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, 4 ক্যান্সেল, মানে 1/2, অর্থাৎ 1:2 হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। ওকে, 40 এর হচ্ছে সঠিক উত্তর। দেখো 1/2 মানে 1:2 আমরা লিখতে পারি, তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা পেয়ে গেলাম। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমার রেলের পরীক্ষাতে আসবে, আরও এখনো তোমাদের 36টা বা 40টা মতো অঙ্ক আছে। আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, রোজকার ভিডিও দেখো, পরিমিতির পরের পার্ট আগামীকাল তোমাদের জন্য আসছে, আরও 10টা অঙ্ক নিয়ে পরের সমাধানগুলো তোমরা করতে থাকো, এবং সম্ভাব্য কোশ্চেনগুলো নিজেরা সলভ করো, না পারলে তোমরা কমেন্টে জানাও, দাগ নাম্বার দিয়ে আমি তোমাদেরকে করিয়ে দেবো। যা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যাবে, এবং আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।